অপছন্দের তালিকায় আপনি ছিলেন বলে আপনাকে বহিষ্কার করেছে। ডাকসুর মনোনয়ন ফর্ম তোলার কারণে তারা আমাকে বহিষ্কার করে দিয়েছে। আপনার সঙ্গে যে এনসিপি যেটা করলো, নতুন কোনো কিছু তো পেলাম না। মত বেশি প্রাধান্য পেয়েছে দলীয় স্বার্থের চাইতে। উপকার কারণ দর্শানো ছাড়াই আপনাকে এভাবে বহিষ্কার করলো, এটা এক ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত। এনসিপির যারা নেতৃবৃন্দ তারা কক্সবাজার চলে গিয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যাট্রিয়ট লেন্সের আজকের পর্বে। আমাদের এই পর্বের অতিথি সমন্বিত শিক্ষার্থী সংসদ থেকে ডাকসুর জিএস প্রার্থী মাহিন সরকার। মাহিন সরকার, আপনাকে স্বাগত আমাদের প্যাট্রিয়ট লেন্সের এই পর্বে। আপনাকেও ধন্যবাদ। আমরা সম্প্রতি দেখলাম যে আপনি তো জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন সমন্বয়ক ছিলেন এবং আপনার তখন সবাই আপনাকে চিনত এক নামেই, মাহিন সরকার। এবং কয়েকজন ছাত্রনেতা যখন পুলিশ তাদের উঠিয়ে নিয়ে গেল, তারা যখন আন্দোলনের বিরোধী দিল, তখন আপনারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছিলেন। সেই প্রেক্ষাপটে আপনি এনসিপির একজন বড় নেতা হওয়ার কথা ছিল, কিন্তু আপনি একজন বড় নেতাও ছিলেন। কিন্তু সম্প্রতি দেখলাম যে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার সঙ্গে তাদের এক ধরনের অপ্রীতিকর সম্পর্ক হলো, আপনাকে দল থেকে এক্সপেল করা হলো, বহিষ্কৃত করা হলো। এবং আপনি তারপরে একটা ফেসবুক স্ট্যাটাসে বেশ ক্ষোভ নিয়ে আক্ষেপের সঙ্গেই বলেছিলেন যে তারা আমার কোনো কথা না শুনেই আমাকে বহিষ্কার করলো। এবং আপনি আরও বলেছেন যে এখানে অনেক নারী কেলেঙ্কারি হয়, অনেকে টাকা পয়সা নিয়ে অবৈধ কাজ করে, তাদের বিষয়টাও আপনারা অনেক সময় শোকজ করা হয়, কিন্তু তারপরে সিদ্ধান্ত নেয়। কিন্তু আপনার ব্যাপারটা সেই পর্যায়ে যায়নি। কেন এই কথাটা বলেছিলেন? মানে কেন, কি হয়েছিল আপনার সঙ্গে? দেখুন, এখানে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, এটি আসলে গণ অভ্যুত্থানের ফলে। যদি গণ অভ্যুত্থান না হতো, যদি অ্যাজ ইউজুয়াল সব কিছু চলতো, তাহলে কিন্তু আমাদেরকে সবাই চিনতো না। এবং আমাদের যে বৈধতা, সেই বৈধতার জায়গা, মানুষের ভালোবাসা বলি বা মানুষের আমাদের কাছে বিভিন্ন দাবি দেওয়া, সব কিছুর মূল কারণ হলো গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি বা রাখার সুযোগ পেয়েছি। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টিরও কিন্তু মূল যে ম্যান্ডেটের জায়গা বা জাতীয় নাগরিক পার্টির বলার মতো জায়গা, যেটি অন্যান্য পার্টির চাইতে তাকে আলাদা করে তোলে, সেটি হলো গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানের বেশিরভাগ নেতৃত্ব দানকারী ব্যক্তি এই জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত। ফলশ্রুতিতে জাতীয় নাগরিক পার্টিতে আমিও ছিলাম এবং আমার সাথে জাতীয় নাগরিক পার্টির সেই বোঝাপড়াও মোটামুটি ছিল। তো জাতীয় নাগরিক পার্টি হয়তো মনে করেছে যে আমাকে তাদের হয়তো প্রয়োজন নেই, সেই জায়গা থেকে বহিষ্কার তারা বিনা নোটিসেই করে দিয়েছে। তো আমি শুধু আমার জায়গা থেকে তাদেরকে গণ অভ্যুত্থানের ইতিহাসটা স্মরণ করিয়ে দিলাম, কারণ সবসময় চড়াই উতরাই নিয়েই মানুষের জীবন, আর যারা রাজনীতিবিদ তাদের জীবনটা আরও বেশি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। তো আমরা অনেক ছোট মানুষ, আমাদের সামনে আরও হয়তো পথ বাকি, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। তো সেই জায়গা থেকে আমি শুধু তাদের স্মরণ করিয়ে দিলাম যে তাদের ক্রুশাল মোমেন্টে যারা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং ঐক্যবদ্ধভাবে থেকে তাদের বৈধতাও দান করেছিল। ইনফ্যাক্ট আমি বলেছি যে 6 জন সমন্বয়ককে যখন গান পয়েন্টে নিয়ে তাদেরকে দিয়ে স্টেটমেন্ট দেওয়ানো হয় যে আমরা আন্দোলন প্রত্যাহার করছি বা কর্মসূচি প্রত্যাহার করছি, তখন আমরাই কিন্তু বলেছিলাম, আমি তাদের একজন, যে বলেছিল যে মানি না। তো এটি আসলে তাদেরকে দিন শেষে বৈধতা দিয়েছিল, কারণ যত যাই বলি এখনও তো সেই ডকুমেন্টটি রয়ে গেছে, যেটি আসলে তারা বলেছেন যে হ্যাঁ আমরা কর্মসূচি প্রত্যাহার করছি। তো আমরা কিন্তু প্রত্যাহার করিনি বা আমরা তাদেরকে বৈধতা দিয়েছি। এটি আসলে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এখন ক্রুশাল মোমেন্টে যে পাশে এসে দাঁড়িয়েছে, সীসা ঢালা প্রাচীরের মতো পাশে থেকেছে এবং ঐতিহাসিক বৈধতা দিয়েছে, তাকে তার ব্যাপারে কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে মিনিমাম আলোচনাটুকু হওয়া প্রয়োজন। আমি তাদেরকে এতটুকুই স্মরণ করিয়েছি। এখন যদি পার্টির কথা বলি, যে পার্টিতে আমাকে শাস্তি দিয়েছে, তারা দিতেই পারে। আমি যদি কোনো দোষ করি অবশ্যই শাস্তি দেবে, কিন্তু ডাকসুর মনোনয়ন ফর্ম তোলার কারণে বহিষ্কার সরাসরি, এটি আসলে আমার কাছেও অনেকখানি অবিশ্বাস্য এবং চমকপ্রদ ছিল। তো জাতীয় নাগরিক পার্টির জন্য সবসময় শুভকামনা, কারণ আমি মনে করি যে
গণ অভ্যুত্থানের পরে এই নতুন রাজনৈতিক দলটির খুব প্রয়োজন ছিল, কারণ ফিল্ড অনেকাংশে ফাঁকা ছিল। তো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার দ্বন্দ্ব হতো, পুরনো সেই কালচার থাকতো। নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত সেটি আসলে নতুন শক্তির দ্বারাই হওয়ার কথা ছিল, এটাই হয় ইতিহাসে। তো জাতীয় নাগরিক পার্টি আশা করি সেটি পারবে, কিন্তু তাদের যারা শুভাকাঙ্ক্ষী, তাদের যারা একসময় সহযোদ্ধা ছিল, তাদেরকে মানে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ন্যূনতম যে কার্টিসি, পলিটিক্যাল কার্টিসি, সেটি একটু মেনটেন করলে ভালো হয়। কিন্তু আপনারা মানে এই যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, নরমপন্থা চরমপন্থার বিভিন্ন বিষয়ে আপনারা বলেন, অনেক সময় আপনারা প্রচলিত রাজনৈতিক দলগুলো বলছেন যে তাদের ভিতরে গণতন্ত্র নেই, তারা স্বৈরাচারী ব্যবস্থায় চলে। তা আজকে আপনার সঙ্গে যে এনসিপি যেটা করলো, এটাও তো এই আপনি নতুন কোনো কিছু তো পেলাম না, আগের ব্যবস্থার মতোই তো আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিল। তাহলে এই সংগঠনের গুণগত পরিবর্তন আমরা কি দেখব? দেখুন, এই সংগঠনটি নিয়ে আমাদের অনেক বেশি আশা এবং ভরসা। তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এটি তাদের পলিসিগত সিদ্ধান্ত তারা আসলে নিয়েছে, এবং তাদের পলিসি এখনও ক্লিয়ার না। আমি জাতীয় নাগরিক পার্টির সাথে বহিষ্কারের আগ পর্যন্ত যতক্ষণ ছিলাম, আপনি কি দায়িত্বে ছিলেন? আমি যুগ্ম সদস্য সচিব হিসেবে ছিলাম। তো সেখান থেকে আমি যতটুকু জানি যে তাদের যেটি গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে এরকম কোনো নিয়ম নেই যে কেউ ডাকসু বা কোনো ছাত্র সংসদ নির্বাচনে কখনোই অংশগ্রহণ করতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির অনন্য বৈশিষ্ট্য এটি যে এখানে অধিকাংশ যারা ফেস আছে তারা ছাত্র বা সদ্য তাদের ছাত্রত্ব শেষ হয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের যে গঠনতন্ত্র সেখানে হয়তো ক্লিয়ার করা উচিত ছিল, বা নীতি সেটিও ক্লিয়ার করা উচিত ছিল। এখন আমার সাথে যেটি হয়েছে এটাকে আমি বলবো যে তারা সিদ্ধান্ত নিতে ভুল করেছে অবশ্যই, এবং এখানে ব্যক্তির হয়তো মত বেশি প্রাধান্য পেয়েছে দলীয় স্বার্থের চাইতে। কারণ আমি দিন শেষে যতদিন এনসিপির দায়িত্ব পালন করেছি, একটা এলাকা নিয়ে কাজ করেছি, সেই এলাকায় আমি যতটুকু সাংগঠনিক কাঠামো বিস্তার করা যায় সেদিকে মন দিয়েছি, এবং আমার এলাকায় যত উন্নয়নমূলক কাজ করা দরকার আমি সেগুলোর দিকে ফোকাস করেছি। তো সেখানে কিন্তু মানুষের মধ্যে একটা আবেদন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আমার কিন্তু এই বহিষ্কারের খবরে অনেকেই আশাহত হয়েছে। আচ্ছা, আপনি একটু যারা আপনাকে থামাই, সেটা হচ্ছে আপনি বলেছেন যে দলের মানে কারো না কারো ব্যক্তিগত অপছন্দের তালিকায় আপনি ছিলেন বলে আপনাকে বহিষ্কার করেছে। মানে আপনি এই জায়গায় এটা বলতে কি বোঝাতে চাচ্ছেন? এখানে কেউ না কেউ হয়তো বলা চলে যে আমার প্রতি অসন্তুষ্ট, বা কেউ হয়তো অন্য কোনোভাবে কষ্ট পেয়ে থাকতে পারে, আমি জানি না। কিন্তু আমরা যেটা দেখলাম যে আপনি আপনার দলের মানে সাবেক দলের এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিবের অনুমতি ছাড়াই ফর্ম তুলেছেন, এটাই আপনার বিরুদ্ধে? না, এই অনুমতি ছাড়া ফর্ম তুলেছি। আমি এর আগেও বলেছি যে এই বিষয়টি সত্য নয়, কারণ আমি তাদের সাথে একাধিকবার আলোচনা করেছি। সম্মানিত যিনি আহ্বায়ক ছিলেন, আহ্বায়কের সাথে সরাসরি আমি বসে কথা বলেছি। তো সেই জায়গায় তিনি আমাকে বলেছেন, বা তাদের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে যে আমি যদি নির্বাচন করতে চাই তাহলে যেন তাদের মনোনীত যে প্যানেল, সেই প্যানেল থেকে নির্বাচন করি। তো খুব স্বাভাবিকভাবেই আমার যে বহিষ্কারের পেছনে মূল কারণ এখন পর্যন্ত আমি ধারণা করছি, যেহেতু তারা পরিষ্কার করেনি, আমি ধারণা করছি যে এই ডাকসুর মনোনয়ন ফর্ম তোলার কারণেই তারা আমাকে বহিষ্কার করে দিয়েছে। তো এটি যদি হয়ে থাকে যে ডাকসু করার কারণে আমি বহিষ্কার হয়ে থাকি, তো তাহলে তাদের প্যানেলে আমার কেন করতে হবে? আমি তো আলাদা প্যানেল করেও করতে পারি, তাই না? তো নীতির জায়গায় তো একই। তো এটির কারণে যদি বহিষ্কার হয়ে থাকে, এটি তো আসলে খুবই দুঃখজনক। এবং এটি কি আপনি মনে করেন না আপনার যে এই যে আপনাকে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই আপনাকে এইভাবে বহিষ্কার করলো, এটা এক ধরনের স্বৈরাচারী সিদ্ধান্ত? এই সিদ্ধান্ত অবশ্যই আমি মনে করি যে তাদের জন্য খুবই বাজে ডিসিশন। এর পূর্বে দেখা গেছে যে এনসিপির যারা নেতৃবৃন্দ, তারা বয়সে তরুণ হওয়ার কারণে বিভিন্ন সময় বক্তব্যে বা কাজে অসংলগ্নতা দেখা গিয়েছে। যেমন আমরা 5 আগস্ট আমরা দেখেছি যে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা কক্সবাজার চলে গিয়েছে। এর সুনির্দিষ্ট কিন্তু কোনো কারণ এখন পর্যন্ত আমরা, যেমনটা বলেছেন যে চিন্তা করতে গেছি যে আপনাদের, তো এটা কি মানে
এটা খুবই স্বাভাবিক, যে কেউ যেতেই পারে, কিন্তু এটাই কি হাস্যকর একটি উত্তর হয়ে গেল না? এটি আসলে যাদের মিনিমাম সেন্স আছে তারা প্রত্যেকেই কিন্তু এটা নিয়ে হাস্যরস করেছে, এবং নেটিজেনরা কিন্তু নেতিবাচক মন্তব্য করেছে, এবং অনেকে ট্রল করেছে, মিম বানিয়েছে, এগুলোই করেছে। তো এটার ফলে একটা রাজনৈতিক দলের মূল যে ফেসগুলো তারা একসাথে গিয়ে সাগর পারে, তা একটা জাতীয় উল্লেখযোগ্য দিন, এবং সেই দাবিটা কিন্তু এনসিপির ছিল যে সনদ দিতে হবে, ডিক্লারেশন দিতে হবে, এবং সেই দিনেই তারা অনুপস্থিত। মানে এটা এক্স্যাক্টলি। তো যদি প্রতিবাদ জানানোর দরকারই ছিল, সেখানে গিয়েও কিন্তু প্রতিবাদ জানানো যেত, না গিয়ে প্রতিবাদ জানানোর মাধ্যমে এখানে আসলে টোটালি বলা চলে, যদি তাদের জায়গা থেকে আমি বলি যে বাটন অন্যের হাতে ছেড়ে দেওয়ার মতো বিষয় হয়েছে। তো তারপরে তাদের কথার আসলে বৈধতা থাকে না। তো সেখানেও তাদেরকে শোকজ করা হলো। তো শোকজ করার পরে নিয়ম অনুযায়ী তাদের সশরীরে এসে সম্মানিত আহ্বায়ক এবং সম্মানিত সদস্য সচিবের কাছে তাদের জবাব দেওয়ার কথা, কিন্তু তারা সেটি দিলেন না। সেখানে সাগর পাড়ে বসেই ফেসবুকে পোস্ট দিয়ে তারা এটা জানিয়ে দিলেন। তো এমন কোনো রাজনৈতিক দলের কোনো নেতা আছে বা সাংগঠনিক কাঠামো এরকম কি আছে যে শোকজ করা হলো সে ফেসবুকে পোস্ট দিয়ে? মানে বিগত সময়ে কোনো রাজনৈতিক দলে ঘটেছে কিনা আমি জানি না। তো সেটার মাধ্যমে কিন্তু আহ্বায়ক সদস্য সচিব তাদেরকে এক ধরনের অপমানই করা হয়েছে। তারপরও তাদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা কিন্তু হয়নি। কিন্তু আমার বিরুদ্ধে ব্যবস্থা হলো, কারণ এটা বলা চলে যে তাদের চাইতে হয়তো আমি পার্টির জায়গায় কম শক্তিশালী ছিলাম হয়তো। মানে আপনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন? না, ষড়যন্ত্রের শিকার এটা তারাই বলতে পারবে আসলে কেন আমাকে করা হলো, এই কাজ করা হলো। তারা তো পরিষ্কার করেনি আমাকে। বহিষ্কারের কথা যেখানে লেখা আছে সেখানে তো কারণ দেখানো হয়নি যে এই কারণের জন্য তোমাকে বহিষ্কার করা হলো। যদি আমি জানতাম যে আসলে আর্থিক অনিয়ম করেছি তাহলে মেনে নিতাম, আমার চারিত্রিক কোনো ত্রুটি থাকলে সেটিও মেনে নিতাম, সামগ্রিকভাবে আমার কর্মকাণ্ডে পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন একটা কারণ দেখাতে পারলে আমি অবশ্যই মেনে নিতাম। কিন্তু কিন্তু আপনি বলেছেন যে আপনাদের এই আপনার সাবেক সংগঠনের অনেকে আর্থিক দুর্নীতির সাথে জড়িত, তাদের কেউ নারী কেলেঙ্কারির সাথে জড়িত, এবং আমরা সামনে কিছুদিন আগে দেখলাম যে একজন আপনার সমন্বয়ক নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, তাকে শোকজ দিয়েছে, পার্টি থেকে কার্যক্রম আপাতত নিষিদ্ধ করেছিল, তার উইথড্র করেছে। কিন্তু সে যে আদৌ গিল্টি কিনা কিংবা সেই বিষয়ে কোনো কিন্তু আমরা এনসিপির প্রেস রিলিজে খুঁজে পাইনি যে তারা তদন্ত করেছে, তদন্ত সে গিল্টি কিনা এটা কিংবা সে নির্দোষ এটা কিন্তু বলা হয়নি। আসলে কি তাহলে কি এগুলো কি সব আইওয়াশ হচ্ছে? আইওয়াশ হচ্ছে কিনা এটা আমি জানি না, তবে এনসিপি তার জায়গা থেকে আমি যতদিন দেখেছি তার জায়গা থেকে হয়তো নতুন দল হিসেবে অনেক কিছুই সিদ্ধান্তহীনতায় ভুগেছে। তো এইখানে আমি আসলে মানে আর্থিক অনিয়মের অভিযোগ অনেকের নামে হয়তো সত্য বা মিথ্যা হতে পারে এসে থাকে। তো আর্থিক অনিয়মের অভিযোগ আমার বিরুদ্ধেও আসতে পারে, কেউ বলতে পারে যে আমি অনেক কিছু অনিয়ম করেছি, কিন্তু দলের দায়িত্ব সেটা সত্যতা যাচাই করে দেখা, যদি পায় তাহলে শাস্তি দেওয়া, না পেলে তাকে রিলিফ দেওয়া, এটাই নিয়ম। তো সেক্ষেত্রেও আমি দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডের ফলে বিভিন্ন রকম কথাবার্তা হয়েছে এবং দিন শেষে সেখানে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তো এরকম হতে থাকলে আসলে দিন শেষে পার্টির যারা কোর মেম্বার বা যারা পার্টিকে অনেক বেশি ধারণ করে, শুধু পার্টি নয়, গণ অভ্যুত্থানের যারা ক্রুশাল মোমেন্টে একসাথে ছিল, তাদেরকে এভাবে হঠাৎ করে যদি অবমূল্যায়ন করা শুরু হয়, দিন শেষে এটি পার্টির জন্য অনেক বেশি হুমকি স্বরূপ হবে। কেননা এই পার্টির অধিকাংশ মেম্বারই হলো অনেক নতুন, এবং যাদের রাজনীতির অভিজ্ঞতা আছে তাদেরও জাতীয় রাজনীতিতে ইনভলভমেন্ট ছিল না, তারা ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করে এসেছে। তো ক্যাম্পাস রাজনীতি আর জাতীয় রাজনীতির কিন্তু পর্যায় দুটো আলাদা। তো হঠাৎ করে যদি আমি পুকুর থেকে এসে সাগরের মধ্যে পড়ি, আমি কিন্তু অনেক কিছু বুঝতে পারবো না। তো এই পার্টির অবস্থাও হয়েছে একই। তো তাদের যে সিস্টেমটা আছে, যে কাউকে শাস্তি দেওয়ার সিস্টেম, সেই সিস্টেমেও বেশ কিছু গালতি আমরা দেখেছি, একটু ত্রুটি বিচ্যুতি আমরা খেয়াল করেছি। তা না হলে আমার ক্ষেত্রে কেন এমন হবে? হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে যে এনসিপি তো লেজুর ভিত্তিতে বিশ্বাস করাটা, ছাত্র সংগঠনের সাথে তাদের মূল দলের কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে বাক্সার জেতা,
সেটার বিষয়ে সেই জায়গায় ইলেকশনে আপনি তাদের বিরুদ্ধে যে ইলেকশন করতেছেন তাদের মনোনীত ক্যান্ডিডেট এই কারণে আপনাকে বহিষ্কার করলো, তাহলে কি যেটা বলা হচ্ছে তাহলে তো ছাত্র সংগঠন আছে? এনসিপি নেতৃবৃন্দ বিভিন্ন সময় লেজুর ভিত্তি নিয়ে বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু এনসিপির যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয়েছে বিগত সময়ে আমরা জেলায় জেলায় সফর দেখেছি। তো সেখানে আমি দেখেছি যে এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে সংগঠনটি কিন্তু এনসিপির সাথেই থেকেছে, স্টেজে উঠেছে, এমনকি অনেক জায়গায় দু এক জায়গায় কথাও বলেছে। তো এরকমটি যদি হয় তো তাহলে তো লেজুর বৃত্তি মেনটেন করে নাকি? আর গণতান্ত্রিক ছাত্র সংসদ দিন শেষে তারা যতই দাবি করুক যে তারা এনসিপির লেজুর বৃত্তি না বা এই ধরনের যাই বলুক না কেন, দিন শেষে তাদের সকল কর্মকাণ্ডই আসলে লেজুর ভিত্তিমূলক। দেখবেন যে এনসিপির নেতৃবৃন্দ যা বলে সেটাকেই তারা চর্বিত চর্বণ করে, তাদের নতুন কোনো আলাদা কোনো কথা নেই। তো এই দিন শেষে তাদের সকল কর্মকাণ্ডই আমার কাছে মনে হয়েছে যে হয়তো নীতিমালাও এনসিপির তরফ থেকে ঠিক করে দেওয়া হতে পারে। তো এই যে বিষয়গুলো এগুলো আসলে রিমার্কেবল, এগুলো একটু খেয়াল করা উচিত। কেননা এনসিপি তার জায়গা থেকে বলছে তারা লেজুর ভিত্তি মেনটেন করে না, তাদের কোনো লেজ নেই। অপরদিকে বাকশাসও একই কথা বলছে যে আমরা কারো লেজ না, কিন্তু বিষয়টা হয়ে গেছে অনেকখানি এরকম যে সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে অনেক সময় এনসিপির সিদ্ধান্ত ওরা মেনে নিচ্ছে। এক্স্যাক্টলি, তো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তো এরকম হলে আসলে সমস্যা। ইনফ্যাক্ট বাংলাদেশে লেজুর ভিত্তিহীন কোনো ছাত্র সংগঠন আদৌ এক্সিস্ট করে কিনা এটি আসলে প্রশ্ন। গণ অভ্যুত্থানের পরে একটা চাহিদা সৃষ্টি হয়েছিল যে লেজুর ভিত্তিহীন একটি ছাত্র সংগঠন গড়ে তোলা যায় কিনা। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ ছিল সর্বদলীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার, যেখানে সকল ছাত্র সংগঠন ইনক্লুড থাকবে। পরবর্তী ছাত্র রাজনীতির যে কাঠামো বা রূপরেখা সেটাকে গঠন করার মতো তার সেই সামর্থ্যটুকু ছিল, কিন্তু তার সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ব্যানারটি আমি ইনক্লুডিং মি ব্যর্থ। তো সেটি ব্যর্থ হওয়ার পরে আগে দরকার ছিল যে ক্যাম্পাসগুলো থেকে রিফরমেশন। তো ক্যাম্পাসগুলোতে রিফরমেশন করার জন্য বা নিরপেক্ষভাবে আওয়াজ তোলার জন্য সর্বপ্রথম দরকার ছিল একক একটি ছাত্র রাজনৈতিক সংগঠন যেটি কারোর লেজুর ভিত্তি মেনটেন করে না। তো সেটি যদি গঠিত হতো তাহলে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আমূল পরিবর্তন আসতো এবং সেই ঢেউ অবশ্যই জাতীয় রাজনীতিতে লাগতো। কিন্তু এনসিপির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে এনসিপি গঠনের আগের যে প্রক্রিয়া, যে অক্টোবর থেকে শুরু হয়েছে যে ছাত্ররা হয়তো নতুন রাজনৈতিক দল গঠন করবে। তো অক্টোবর হয়ে নভেম্বরে এসে বলা হচ্ছে যে আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেইনি, আমরা দেখছি। ডিসেম্বরে এসে হতে পারে, জানুয়ারিতে এসে ঘোষণা দেওয়া হয়েছে যে রাজনৈতিক সংগঠন করার কথা ভাবছি এবং ফেব্রুয়ারিতে ঘোষিত হয়েছে। তো এই যে ধাপে ধাপে যে আপনি রাজনৈতিক সংগঠন গঠন করলেন, তো এখানে যারা এসেছে অধিকাংশই তো ছাত্রাবস্থায় আছে বা সদ্য ছাত্রত্ব শেষ। তো হঠাৎ করে ক্যাম্পাস থেকে বের হয়ে একেবারে সরাসরি জাতীয় পর্যায়ে চলে যাওয়া, এটা আসলে কতটুকু জাতীয় রাজনীতির জন্য ভালো এটিও প্রশ্ন করা দরকার। ভালো খারাপের হিসাব আমি বলছি না, মানে ভালো খারাপের হিসাবে আগে আমি যাচ্ছি না, কারণ এদের যে অভিজ্ঞতার বিষয়বস্তু এটি কিন্তু খুবই কম। যেমন আমি গণ অভ্যুত্থানের সাথে যুক্ত একজন ফেস, তো আমি গণ অভ্যুত্থান করেছি মানে এই না যে রাজনীতির সব কিছু আমি আত্মস্থ করে ফেলেছি। তো গণ অভ্যুত্থান একটা স্বৈরাচারকে হটানোর জন্য আমাদের সমন্বিত একটা মোমেন্টাম ছিল এবং সেখানে ধ্বংসাত্মক শক্তির প্রয়োজন ছিল। তো এই ধ্বংসাত্মক শক্তি আমাদের মতো তরুণরা ছাড়া কেউ ফোর্স করতে পারবে না, এটি তরুণরাই পারে। কিন্তু রাজনীতি হলো দেশ গড়ার জন্য, দেশ গড়ার রাজনীতি আবার অন্য। হ্যাঁ, এখানেও সেই শক্তিটাকে কাজে লাগাতে হবে, কিন্তু সেই নবীন প্রবীণের একটা সমন্বয়, সেই শক্তি যদি সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে কিন্তু সেটা মব ক্রিয়েট হয়ে যাবে।
তো সেই শক্তিকে ব্যবহার করার জন্য সেই পরিমাণ দক্ষতা সম্পন্ন নেতৃত্ব, মানে অভিজ্ঞতা নেই সেই হিসাবে এই তরুণ দলটি বিভিন্ন সময়ে আসলে তাদের ডিসিশন মেকিংয়ে হয়তো ভুল করেছে। আশা করি তারা তাদের ভুল শুধরে নিতে পারবে। আমি তাদের সবসময় একজন শুভাকাঙ্ক্ষী। আচ্ছা, আপনি সমন্বিত যে শিক্ষার্থী সংসদ যে প্যানেল দিয়েছেন, যে প্যানেল আপনি জিএস, ওটা ভিপি কে? সেখানে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ নামে একজন আছে, যে 2022 সাল পর্যন্ত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সাথে যুক্ত ছিল। তারপর থেকে তার কোনো আসলে সংগঠন নেই, তিনি ক্যাম্পাসের ভেতরে অ্যাক্টিভিজম করেন। মানে এই যে যারা আপনার সংগঠন, সব পদে আপনারা প্রার্থী দিতে পেরেছেন? সব পদে মোটামুটি আমরা প্রার্থী দিতে পেরেছি, দু একটি সম্পাদক পোস্টে আর কি সেখানে ফাঁকা আছে। আপনারা এই যে যাদেরকে নিয়ে আপনারা কমিটি মানে এই প্যানেল করেছেন, এরা একজন তো আপনি বললেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একসময় করতো, বাকিরা কি করতো? বাকিরা আসলে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতো, ছাত্রদের অধিকার আদায়ের যে বিভিন্ন সংগ্রাম বলি বা ছাত্রদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় প্রশাসনের সাথে গিয়ে যোগাযোগ করা, এই কাজগুলো তারা করতো। ছাত্রদের একেবারে নির্দলীয়ভাবে যে অধিকার আদায়ের জায়গা, সেই প্ল্যাটফর্মগুলোর সাথে তারা যুক্ত ছিল। এগুলো কোনো রাজনৈতিক সংগঠন না। তো তারা তাদের জায়গা থেকে প্রত্যেকে পটেনশিয়াল বিধায়ী, আমি আমার প্যানেলে তাদেরকে নিয়ে আমার প্যানেল সাজিয়েছি। আপনাদের প্যানেল তো ধরেন আপনি এখন কি আপনার এই প্যানেল অরাজনৈতিক? আমার প্যানেল এখন পর্যন্ত আমি চেষ্টা করেছি অরাজনৈতিক, কিন্তু আপনি তো অরাজনৈতিক না। দেখুন, মানুষ মাত্রই রাজনৈতিক, এবং ডাকসু হলো ছাত্র রাজনীতির একটা বড় সূতিকাগার, এবং বাংলাদেশের সৃষ্টির প্রেক্ষাপটে বাংলাদেশের ম্যাক্সিমাম বড় বড় রাজনীতিক ডাকসুর নির্বাচনে যারা ভিপিজিএস ছিলেন, মানে নেতৃত্বে উঠে আসছে জাতীয় রাজনীতিতে। আমি যেইমাত্র মানুষের অধিকারের কথা বলবো, আমি যেইমাত্র ছাত্রদের অধিকার আদায় করতে যাব, সেটি কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া। তো রাজনৈতিক প্রক্রিয়ায় আমি যুক্ত, মানে আমি রাজনীতির মধ্যেই আছি, কিন্তু সেই রাজনীতি নয় যেটি আসলে একক কোনো সংগঠন বা মাদার পার্টিকে সার্ভ করবে, আমি কিন্তু সেটার মধ্যে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে সকল কলেজে, সকল বিশ্ববিদ্যালয়ে, সেটি থাকবে একমাত্র ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি। এর বাইরের যে রাজনীতি, সেটি কিন্তু শিক্ষার্থীরা অপছন্দ করে। শিক্ষার্থীরা চায় যে তার অধিকারের কথা বলবে এবং সেটি আদায় করে নিয়ে আসতে পারবে। আদায় করার প্রক্রিয়াটা তো পুরোটুকুই রাজনৈতিক। তো এখানে অরাজনৈতিক তো কেউই না। তাহলে সেক্ষেত্রে আপনি যদি ধরেন, আমি ধরেই নিলাম আপনি জিএস হচ্ছেন, সেক্ষেত্রে ধরেন জাতীয় রাজনীতিতে যদি আপনার ওরকম কোনো যোগসূত্র না থাকে কোনো রাজনৈতিক দলের সাথে, সেক্ষেত্রে কি আপনি আপনার যে ছাত্রদের যে প্রমিস করছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন, সেটাকে আদায় করতে পারবেন বলে মনে করেন? কেন নয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন যিনি নির্বাচিত প্রতিনিধি, তার আমি মনে করি যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে তার অ্যাক্সেস থাকে, বিষয়টা সেরকম নয়। তার আসলে সরকার, যে সরকারই হোক, সেই সরকারের যে কোনো জায়গায় তার অ্যাক্সেসটুকু থাকবে, যেটির দ্বারা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় কাজ করতে পারবে। আচ্ছা, আপনাকে এনসিপি বহিষ্কার করেছিল যে আপনি তাদের কনসার্ন ছাড়াই নির্বাচনে প্রার্থী হয়েছেন। সো এখনও তো নির্বাচন প্রত্যাহারের সময় আছে, আপনি যদি প্রত্যাহার করেন তাহলে কি আপনার উইথড্রটা ওরাও প্রত্যাহার করে নেবে? না, সেটি হলে তো আমি অনেক আগেই করতাম, তাই না? যখন প্যানেল ঘোষণা করা হয়েছে তার আগে আমি সেটি উইথড্র করে নিতে পারতাম, কিন্তু সে সুযোগ আসলে নেই। আমি ডাকসু নিয়ে ফোকাসড, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমি যথেষ্ট পরিমাণ এফোর্ট দিয়েছি এবং 5 আগস্টের পরেও আমি তাদের জন্য কাজ করেছি। তার মানে এইটাই একমাত্র আপনাকে বহিষ্কারের জন্য ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন, এটাই একমাত্র কারণ নাই, তাই কি? ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়া একমাত্র কারণ বলে আমি এখন পর্যন্ত মনে করছি। যদি কারণ অন্য থাকতো, আমি তো জানি না যে আসলে কি। আমি যেটা বললাম যে ধরেন আপনি প্রার্থী হয়েছেন বলে তারা বলছে যে আপনাকে বহিষ্কার করেছে, সো আপনি যদি প্রার্থী থেকে উইথড্র করেন তাহলে তো তাদের অটোমেটিক্যালি বহিষ্কার করার, প্রত্যাহার করার কথা না। এটার কারণ তো আসলে তারা পরিষ্কার করেনি। কারণ যদি তাই সেই জন্য বলছি এটাই তো একমাত্র কারণ না, তাহলে তাই একমাত্র কারণ নাই হতে পারে। এখন তারা যদি মনে করে যে আমার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে, সেটি তারা মনে করতে পারে, কিন্তু আমি এখন পর্যন্ত শুনিনি। আমি জিজ্ঞেস করেছি অনেকের কাছে, বা তারাও পরিষ্কার করেনি। তবে ইন্ডিভিজুয়ালি আমাকে কেউ কেউ বলেছে যে এটার মূল কারণ হলো তুমি ডাকসু নির্বাচনে গেছে। দু এক জায়গায় তো নিউজও হয়েছে যে সেখানকার অফিসিয়ালদের সাথে সাংবাদিকের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে, কেননা আমি
সরাসরি তাদের কোনো প্রকার অনুমতি না নিয়ে ডাকসুর ফর্ম তুলেছি। মানে যে অফিসিয়ালদের সাথে আমি বসেছি তারা জানাননি, কিন্তু অন্যান্য যারা ওই অফিসে যারা থাকেন তারা আমাকে তারা গণমাধ্যমকে জানিয়েছেন। তো আমি সেখান থেকে জানতে পেরেছি যে মূল কারণ ডাকসু, এটা আমি ধারণা করছি। আপনি মূল কারণ, যেহেতু তারা বলছে যে মূল কারণ আপনি তাদের অনুমতি ছাড়াই ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাহলে তো আমরা বলতেই পারি যে তাহলে আপনি নির্বাচনের প্রত্যাহার করলে তারা তাদের ওইটাও প্রত্যাহার করে নেবে। যেহেতু আপনি বলছেন প্রত্যাহার করলেও আপনাকে তাদের বহিষ্কার আদেশ উদ্র করবে না, তার মানে অন্য কোনো কারণ আছে, সেই কারণটা কি? অন্য কোনো কারণ আছে কি না আমি কিন্তু জানি না। আসলে একটা বিষয় কারণ ক্লিয়ার যদি তারা করে যে আমার বিরুদ্ধে হলো কোনো নারী ঘটিত কেলেঙ্কারি আছে বা আর্থিক কেলেঙ্কারি কিংবা অন্য কোনো কিছু যে কারণে আর কি পার্টি ক্ষতিগ্রস্ত হতে পারে, তো সেটা ক্লিয়ার করলে আমি তখন উত্তর। আপনার কাছে কি মনে হয়, আপনি কি এগুলো করছেন? আপনি কি নারী কেলেঙ্কারির সাথে জড়িত? আপনি কি দুর্নীতি করেছেন? না, আমার এখন পর্যন্ত আমি চেষ্টা করেছি সৎভাবে থাকার জন্য। আপনি কিন্তু বারবার এই দুইটা পয়েন্টই উল্লেখ করতেছেন যে নারী কেলেঙ্কারি এবং আর্থিক দুর্নীতি যদি থাকে আমার বিরুদ্ধে, তারা বলতে। কারণ এখন পর্যন্ত যতজনের বিরুদ্ধে অভিযোগ এনসিপিতে এসেছে, ইন্টারনাল তদন্ত হয়েছে, এই দুইটা ইস্যুই ঘুরে ফিরে এসেছে। তো এর বাইরে নারী কেলেঙ্কারি আর কি আর্থিক দুর্নীতি, এই দুইটাই। আর্থিক অভিযোগ একজনের বিরুদ্ধে তো এসেছে এবং তাকে তো শোকজ দিয়ে রাখা হয়েছে, আপনারা জানেন। তো আবার নারী অভিযোগও ইন্টারনালি 2-1 জনের বিরুদ্ধে এসেছে, তো এটা তো এটাও মানুষ জানে। তো এই কারণেই কিন্তু এখন পর্যন্ত এনসিপিতে শাস্তি ইমপ্লিমেন্ট করা হয়েছে। যে 2 জনকে আমি বাদ দিলে আরও যে 2 জনকে শাস্তি দেওয়া হয়েছে, 2 জনের কারণ 2টা, একজনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম আর একজনের বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারি। তো আমি বারবার সেটাই অ্যাড্রেস করছি যে এই 2 কারণেই তো আপনারা এখন পর্যন্ত বহিষ্কার করছেন, আমি কি এই 2টার মধ্যে নাকি এই 2টার বাইরে? তখন কি আপনি? না, কোনো উত্তর আসেনি। তো আমার সাথে যোগাযোগও করা হয়নি পরবর্তীতে কোনো, যে আমি তাদের কাছ থেকে জানতে পারবো, সেরকম কোনো উত্তর। তাহলে আপনি যে প্রথম বললেন যে দল না, ব্যক্তিগত কেউ আপনার প্রতি নাখোশ ছিল, এই ব্যক্তিগত কারা? না, এটা আসলে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তিকে বলা মুশকিল। তারপরও হয়তো কারো মনে হয়েছে যে আমার নেতৃত্ব আমি যদি থাকি তাহলে তারা চ্যালেঞ্জ অনুভব করবে। এরকম হুমকি স্বরূপ কে আছে? এটা আসলে ব্যক্তিগতভাবে কে নিয়েছে আমার পক্ষে বলা সম্ভব না, কারণ অনেকে ইন্টারনালি হয়তো আলাদা। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে পার্সোনালি কেউ এই বিষয়টা নিতে পারে, আপনাকে নিতে পারে, অবশ্যই নিতে পারে। আমি অবশ্যই এই ব্যাপারে পার্টিতেও কনসার্ন ছিলাম, এখন তো আর তাদের সাথে যুক্ত নেই। তারপর আমি ব্যক্তিগত জীবনে কনসার্ন থাকার চেষ্টা করি যে আমার নেতৃত্ব আবার কেউ চ্যালেঞ্জ মনে করে কিনা, এই আর কি। আচ্ছা, এই ডাকসু নির্বাচন তো 9 তারিখে শেষ হয়ে যাবে। আপনি যদি পাশ করেন, আপনি জিএস হবেন, তখন আপনার অবস্থা একরকম দাঁড়াবে। আর আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার আরেক ধরনের অবস্থা হবে। তো আপনি যেহেতু এনসিপির সাথে ছিলেন, নির্বাচনকে কেন্দ্র করে আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো, এই নির্বাচন চলে যাওয়ার পরে আপনি কি করবেন? রাজনীতিতে যাবেন? এখন পর্যন্ত রাজনীতির যে গতিপথ, সে ডাকসুর 9 তারিখ পর্যন্ত আমি আসলে ফোকাস রাখছি। ডাকসুর পরবর্তী সময়ে হয়তো যদি আমি নাই পাশ করতে পারি, এটা হতেই পারে, এটা আসলে নির্বাচন, কোনো কিছু ধরে না। তো সেক্ষেত্রে আমি পূর্বের যে জীবনযাপন করতাম 5 আগস্টের পূর্বে, আমি সেটাতেই ফোকাস করবো। এবং সেটা কি, সেই জীবন যেমনটা কি ছিল আপনার? যতটুকু সম্ভব স্বাভাবিক জীবনযাপন করা, সেখানে আমি যাওয়ার চেষ্টা করব। তবে আমাদের জন্য সেটি কষ্টকর এবং কঠিন। না, এখন তো এমন জায়গায় চলে আসছেন, আবার ব্যাকে যাওয়া অনেক কঠিন। তারপরও আমার মতাদর্শের সাথে মেলে এমন কোনো রাজনৈতিক সংগঠন আমি ভাবতেও পারি, সেটি আসলে এখনো পর্যন্ত আমি সেটা নিয়ে ওইভাবে চিন্তা করিনি। তবে আপাতত আমি ভাবছি যে ডাকসুতে যদি আমি পাস না করি, হ্যাঁ, সেক্ষেত্রে আমি হয়তো ওই পূর্বের জীবন ধারায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনি বললেন যে আপনার মতাদর্শ, আপনাদের এনসিপির আসলে মতাদর্শটা কি ছিল আপনি যখন ছিলেন? আমি তো কোনো গঠনতন্ত্র এখনো আমি দেখিনি। আদর্শ বলে 3টা শব্দ থাকে, মানুষের একটা স্লোগান থাকে, যে ছাত্রলীগের যেমন একটা ছিল, বিএনপির একটা আছে, ধরেন বিএনপি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করে, আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদী। আপনাদের এনসিপির তো আমি আসলে কোনো এরকম এনসিপির এখন পর্যন্ত আমি আদর্শ বলতে যতটুকু বুঝেছি যে এনসিপি আসলে সভ্যতা কেন্দ্রিক
রাষ্ট্রের দিকে ফোকাস করে। এবং আমি তাদের সাথে এই ব্যাপারটি নিয়ে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে আমাদের তো স্লোগানে যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের 2টা 3টা 4টা স্লোগান থাকে, মূলনীতি বলা স্পষ্ট করা থাকে, মানুষ দেখলেই বোঝে যে এরা আসলে এই ধারা রাজনীতি করে এবং এইভাবে তারা সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। তো সেক্ষেত্রে আমাদের মানে উদ্দেশ্য কি, রাজনীতির উদ্দেশ্য কি? তো আমাদের রাজনীতির উদ্দেশ্য আমি যতটুকু বুঝতে পেরেছি যে এটি সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া, যেটি আসলে বাংলাদেশে এখন পর্যন্ত সেই চিন্তাধারার উদ্ভব ঘটেনি। আমরা সবাই যার যার মতো রাজনীতির যে একটা পোর্শন আছে সেটি নিয়ে আমরা ফোকাসড, কীভাবে নিজের স্বার্থ উদ্ধার হবে কিংবা আমি ক্ষমতায় যাব সেটা নিয়ে ভাবছি। কিন্তু বাংলাদেশিদের আমরা সভ্যতা বলতে যেটি বুঝায় এক্স্যাক্টলি সেই ধারণাটুকু আমরা পৌঁছে দিতে পারিনি। এতটুকু আমার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে এনসিপির জায়গা থেকে ক্লিয়ার, কিন্তু তারপরও তারা জনগণের সামনে ক্লিয়ার করতে পারেনি। আবার এটি শুধু এটাকে আবার আদর্শ বলা মুশকিল, কারণ সভ্যতা কেন্দ্রিক রাজনৈতিকের বাইরে গিয়েও সংগঠন আছে। তো শুধু সভ্যতা প্রতিষ্ঠা করাই কোনো রাজনৈতিক সংগঠনের উদ্দেশ্য একেবারে হতে পারে না। কিন্তু আমি তো দেখছি এনসিপি এই যে গত ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠার পর থেকে আজকে অগাস্ট চলে যাচ্ছে, আমি তো তাদের কাছ থেকে গুণগত এবং আলাদা অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা কিছু তো আমি এখনো পর্যন্ত দেখি। তারা এখন পর্যন্ত যে রাজনীতি করেছে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে বিএনপি হোক বা জামাত হোক, তাদের রিয়াকশনারি অপোজিশন হিসেবে তারা ওয়ার্ক করেছে। কিন্তু রিয়াকশনারি অপোজিশন হিসেবে তো ওয়ার্ক করলেন, নিজের রাজনীতি বলে কিছু নেই। এটাই আসলে সংকট। যারা তরুণ নেতৃত্ব আছে তারা তাদের জায়গা থেকে আসলে ততটুকু মানিয়ে উঠতে পারেনি হয়তো, কারণ তারা এসেছে গণ অভ্যুত্থান থেকে, তারা গণ অভ্যুত্থানের সময় সাহসী ভূমিকা রেখেছে, কিন্তু জাতীয় রাজনীতির যে একটা সামগ্রিক বিষয়, সেই সামগ্রিক বিষয়টা তারা অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে। কারণ জাতীয় রাজনীতি মানে দিন শেষে আপনার নিচের দিকে অর্থাৎ ছাত্র রাজনীতির দিকেও ফোকাস রাখতে হবে, আবার ফোকাস রাখতে হবে আন্তর্জাতিক রাজনীতির দিকেও। এর মাধ্যমে আপনার স্টেট পলিসি কিন্তু নির্ধারিত হবে। সেই জায়গা থেকে তারা অনেকাংশে ব্যর্থ হয়েছে। আবার পরিবর্তিত একটা অবস্থা এই মুহূর্তে আমার কথা, আমার যে পলিটিক্যাল অ্যাকশন সব কিছুই কিন্তু সারা বাংলাদেশের মানুষকে প্রভাবিত করতে পারে, পজিটিভলি বা নেগেটিভলি। আমি যদি বারবার যে বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে রিয়াকশন দেই, তাহলে কিন্তু এটি সারা বাংলাদেশের মানুষ ভালোভাবে নাও নিতে পারে। তো এটি কিন্তু হয়েছে, আমি দেখেছি বিভিন্ন জায়গায়। তো আমি প্রত্যাশা করি যে আস্তে আস্তে আমরা আমাদের জায়গা থেকে মানে এনসিপিকে সেইভাবে পরামর্শ দিতে পারবো বা বলতে পারবো, কিন্তু এনসিপি সেই সুযোগটি আসলে রাখেনি। আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটিতে 5 আগস্টের পরে নানান রকমের বিষয় দেখছি, যেমন গুপ্ত ছাত্রলীগ, গুপ্ত শিবির, এই যে হুট করে চলে আসছে আপনার এখন শিবিরের যে প্যানেল দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 90 সালের পর থেকে শিবিরের তো এইভাবে ফর্মালি আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এরকম রাজনীতি ছিল না, তো ভেতরে ভেতরে তারা হয়তো করেছে। কিন্তু এই যে এখন হুট করে আত্মপ্রকাশ ঘটছে, এইগুলোর বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে কোনো একটি রাজনৈতিক দল বলি বা ছাত্র সংগঠন বলি, যাই হোক, সে অবশ্যই রাজনীতি করার অধিকার রাখবে যদি সে ওই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে পরিপূর্ণ আস্থা স্থাপন করে। এইটা কিন্তু ক্লিয়ার করে আপনার রাখতে হবে। যদি আপনি সেই পন্থী না হন তাহলে আপনার বলতে হবে যে হ্যাঁ, বাংলাদেশ এখনো কি বলে যে স্বাধীন হয়নি বা আমরা স্বাধীনতা চাই না। সেই বার্লিন প্রাচীর ভেঙে যেমন 2 জার্মানি এক হয়েছে, তো আমরা চাই যে আবার বাংলাদেশ আর পাকিস্তানে এক হয়ে আবার পাকিস্তান হোক বা নাম বাংলাদেশ হোক, যাই হোক। তো তাদের কিন্তু পন্থা ক্লিয়ার করা উচিত, তারপরে রাজনীতি করা উচিত। পন্থা যতক্ষণ ক্লিয়ার না হবে আপনার প্রতি তো মানুষ আকৃষ্ট হবে না। তো সেখানে যদি তারা বলে যে আমরা পাকিস্তানের সাথে এক হতে চাই, যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে তাহলে ওয়েলকাম, তাহলে কারো গুপ্ত রাজনীতি করতে হবে না। আর যদি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে সেক্ষেত্রে তো আর কিছু করার নেই। আপনার কি শিবিরের আইডিওলজি নিয়ে আপনার কোশ্চেন আছে যে তারা এখনো বাংলাদেশকে স্বীকার করে না? অবশ্যই শিবিরের আইডিওলজি নিয়ে অবশ্যই কোশ্চেন আছে, কারণ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যে শিবিরের প্যানেলে ছিল
এই কয়েকদিন আগে তাকে প্যানেল থেকে সমালোচনার মুখে বাদ দিয়েছে। সে কি লিখেছিল, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান হাইজ্যাকার বলেছে, মতিউর রহমানকে কি বলেছে, হাইজ্যাকার, বিমান হাইজ্যাকার। এটা কি বলা যায়? আমি যে কোনো জাতির ক্ষেত্রে আমি দেখি জাতি রাষ্ট্রের উদ্ভবিত হয় এভাবে। আমি যদি আমার বীরদেরকে সম্মান দিতে না পারি, আমি কিসের বাংলাদেশের চেতনা ধারণ করি? আমি আমার বাংলাদেশের জন্য যে আরও 200 বছর আগে রক্ত দিয়ে গেছে তাকে যদি আমি ধারণ করি, তবেই আমি বাংলাদেশের বর্তমান প্রজন্মে মানে বাংলাদেশ বিরোধী শক্তিকে ঠেকাতে পারবো। আমি যদি বাংলাদেশ বিরোধী শক্তিকে আমি আপন ভাবি, তাহলে তো আমার দেশে থাকার অধিকার নেই, এই দেশের আলো বাতাস খাওয়ারও আমার অধিকার নেই। তাহলে শিবির সেই কাজটাই করছে। তো তারা কিন্তু এখন পর্যন্ত তাকে প্যানেল থেকে বাদ দিয়েছে, কিন্তু অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয়নি। তো তারা অফিসিয়াল স্টেটমেন্টকে দিয়েছে যে তাকে এই কারণে বাদ দেওয়া হয়েছে, তারা কারণ পরিষ্কার করেনি। তাদের আগে রাজনীতির পথ ক্লিয়ার করতে হবে ছাত্র শিবির, এবং তাদের যে আইডিওলজির জায়গাটি তারা পরিপূর্ণভাবে নিজেরাও হয়তো ক্লিয়ার না যে তারা কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবে। তারা গুপ্তভাবে রাজনীতি করছে। 5 আগস্টের আগে ধরলাম যে ছাত্রলীগ মারধর করেছে, তো তারপরে তো আমরা তো দেখেছি যে জাতীয়তাবাদী ছাত্র দলের আমাদের যারা বন্ধু, আমি ব্যক্তিগতভাবে চিনি, তো ওরা কখনোই ক্যাম্পাসে আসতে পারতো না। কিন্তু ওকে সবাই চিনতো যে ও ছাত্র দল করে, ও বলতো আমি ছাত্র দল। তো ছাত্র শিবির যারা করে তা অনেকেই দেখা গেছে যে পরবর্তীতে তারা আগে ছাত্রলীগের সাথে জড়িত ছিল। এই যদি আপনার পলিসি হয়, তো আপনার তো রাজনীতিই নেই। আপনার যার রাজনীতিই নেই, গুপ্তভাবে করতে হয়, তার তো এই সময়ে এসে হিরোইজম প্রকাশ করার কোনো অধিকারও নেই। তো আমার জায়গা থেকে মনে হয় যে তাদের আসলে রাজনৈতিক পথ ক্লিয়ার করা উচিত, এবং তারা যেহেতু লেজুর ভিত্তিক দাবি করে সেটাও পরিষ্কার করা উচিত। কারণ তাদের লেজুর ভিত্তি কিন্তু আমরা দেখেছি আছে। জামাত ইসলামীর যত সমাবেশ হয় সেখানে কিন্তু শিবির একেবারে সদর্পে উপস্থিত। তো আপনি যদি লেজুর ভিত্তি মেনটেন করেন, সেটাও আপনার প্রকাশ করা উচিত যে আমি লেজুর ভিত্তি মেনটেন করি। ছাত্রদল তারা লেজুর ভিত্তি মেনটেন করে, তারা বলে। তো তারেক রহমান তাদের পলিসি ঠিক করে, এটা তারা বলে। তো সেখানে কিন্তু কারো সে নেই, ওরা তো বলছে যে আমি ভাই লেজুর ভিত্তি মেনটেন করছি, তো তুমিও বলো না। তারা কিন্তু সেটি বলবে না। তারা তখন বলবে যে হ্যাঁ, আমি 1971 সালে আমার জন্মই হয়নি, অথচ কিন্তু ছাত্রসংঘ ছিল। কিন্তু ছাত্রসংঘ আবার তার দায় তারা নেবে না, কিন্তু ঠিকই শহীদ আব্দুল মালেক তাদের বলে প্রচার করবে। তো মানে একটা জগা খিচুড়ি অবস্থা তারাই পাকিয়ে নিয়েছে। এটা আসলে কেউ সমাধান করতে পারবে না, সমাধান যোগ্যও নয়, যতক্ষণ না পর্যন্ত তাদের রাজনৈতিক লাইনটা তারা ক্লিয়ার করবে। তো ছাত্র শিবিরের আসলে নিজেরই দায় রয়েছে। তারপর 5 আগস্টের পরে দেখে গেল যে সাইবার বিভিন্ন যে বুলিং এবং হ্যারাসমেন্ট, এটি সবচেয়ে বেশি করছে ছাত্র শিবির। এবং ছাত্র শিবিরের কেউ একজন এখানে উপস্থিত থাকলে ভালো হতো। আমি ব্যক্তিগতভাবে এটা শিকার হয়েছি। যখন তাদের সমালোচনা করতে গেছি, দেখা যায় যে কমেন্টে এসে যা ইচ্ছা তাই গালাগালি, অথচ আমি সমালোচনা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনে আরও করছি, কিন্তু তাদের তরফ থেকে আমাকে সেরকম কোনো গালাগালি করা হচ্ছে না। তারা এসে বিভিন্ন অপরিচিত আইডি দিয়ে গালাগালি, ধুমসে গালাগালি, এবং বাবা মা তুলে কি নাকি বলে। তো এটা যদি হয়, তাহলে তো আমার ব্যক্তিগতভাবে তাদের সম্পর্কে একটা সংশয় বা ভয় বা ক্ষোভ সবই তৈরি হবে। তো এটার ফলে তাদের যে ভবিষ্যৎ তারা নিজ হাতে ধ্বংস করছে। তো সব কিছু মিলে ছাত্র শিবিরের যে রাজনৈতিক পলিসি, এখানে পরিবর্তন না আনলে আসলে তাদের আসলে বাংলাদেশে যতই এনভায়রনমেন্ট সৃষ্টি হোক, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, তাদের নিজেদের খাপ খাওয়ানো কঠিন হয়ে যাবে। ধন্যবাদ মাহিন সরকার আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, পেট্রোল লেন্সে এই পর্বে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সন্ধ্যা।